নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী ইতিহাসের 4th সেমিস্টারের সাজেশন। আজকের ভিডিওয়ে আমি তোমাদেরকে 3, 4 ও 8 নম্বরের কিছু প্রশ্ন সাজেশন হিসেবে বলে দেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এ প্রসঙ্গে বলে রাখি, তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের কোনো প্রশ্ন জানার থাকে বা কোনো সাজেশনের প্রয়োজন হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোকে বা তোমাদের প্রবলেমগুলোকে সলভ করে দিতে। তাহলে চলো আমি আমার এই যে সমস্ত সাজেশনগুলো নিয়ে এসেছি তোমাদের কাছে আলোচনা করে দিই। তোমরা কিন্তু অবশ্যই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আমি তোমাদের প্রথমে 3 নম্বরে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো তোমরা একটু শুনে নাও। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে, কোথাও স্কিপ করবে না। আর এই প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে নোট করে নাও। এগুলো এখন থেকেই মুখস্থ করতে থাকো। আর এই প্রশ্নের মধ্যে যদি কোনো উত্তর পেতে অসুবিধা হয় আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে প্রশ্নগুলো আমি শুরু করি। প্রথমেই, লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি কিভাবে মহাবিদ্যের উপর প্রভাব ফেলেছিল? 3 নম্বরের প্রশ্ন আমি তোমাদের প্রথমে বলি। এরপরে লিখবে টিকা, একটা লিখবে ভারত শাসন আইন, অর্থাৎ ভারত শাসন আইনের উপর একটা টিকা লিখো। 3 নম্বরে লিখবে 16ই অক্টোবর 1905, এই তারিখটি কেন গুরুত্বপূর্ণ? এরপর 4 নম্বরে লিখবে গান্ধী আরোহীন চুক্তি কি? 5-এ গণপরিষদের লক্ষ্য কি ছিল? 6 নম্বরে লিখবে পঞ্চশীল নীতির মূল 5টি নীতি সম্পর্কে আলোচনা করো। এরপর লিখবে স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়ার ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো। আরও একটা টিকা লিখবে সিমলা চুক্তি, অর্থাৎ সিমলা চুক্তির উপরে একটি টিকা। এরপর লিখবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের অবদান কিরূপ ছিল? নরমপন্থী রাজনৈতিক আন্দোলনের দুটি প্রধান সীমাবদ্ধতা উল্লেখ করো। গান্ধীজির অহিংস সত্যাগ্রহ আন্দোলনের তাৎপর্য নির্ণয় করো। পঞ্চশীল নীতি বলতে কি বোঝো? জনগণের যুদ্ধ হিসাবে মুক্তিযুদ্ধকে অভিহিত করা যায় কি? এরপর লিখবে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা কতখানি যুক্তিযুক্ত? অথবা 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ফলাফলগুলি লেখো। এরপর লিখবে 1907 খ্রিস্টাব্দে সুরাট ব্যবচ্ছেদের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? পরে লেখো আইন অমান্য আন্দোলনের জন্য গান্ধীজি লবণ বাছলেন কেন? তারপর লিখবে স্বাধীন ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাফল্য ও ব্যর্থতাগুলি লেখো। এরপর লিখবে বান্দুবং সম্মেলনে গৃহীত 10শীল নীতি ব্যাখ্যা দাও। নেক্সট লেখো মহাবিদ্যের ধর্মীয় কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের লেখো মাউন্ট ব্যাটেন প্রস্তাবকে কি বলা হয়েছে? অর্থাৎ মাউন্ট ব্যাটেন প্রস্তাবে কি বলা হয়েছে? পরে লেখো পঞ্চশীল নীতি বলতে কি বোঝায়? এরপর লেখো সিমলা চুক্তির উপর একটি টিকা। নেক্সট লেখো মহাবিদ্যের সামাজিক কারণগুলি উল্লেখ করো। আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। বাঘা যতীন স্মরণীয় কেন? জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব লেখো। ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে কারা কখন স্বাক্ষর করে? তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদেরকে 3 নম্বরে কিছু প্রশ্ন সাজেশন হিসাবে আলোচনা করে দিলাম। নেক্সট ভিডিওয়ে আমি তোমাদেরকে আরও
4 ও 8 নম্বরের সাজেশন প্রশ্ন আলোচনা করে দেব। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।